এই স্লিপার কোচে মাত্র আমি দুদিন আগে টিকিট কেটেছিলাম। কলকাতা স্টেশন ছাড়ার পরে আরও কিন্তু 4টে স্টেশন রয়েছে যেখান থেকে আপনারা এই ট্রেনে উঠতে পারবেন। কত করে নিচ্ছ? এটা হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এই শেষ কয়েক বছরে দীপুদার দীঘা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে বাঙালিরা এখন ইমোশনাল হয়ে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এইবার হাওড়া কিংবা মেচেদা স্টেশন থেকে নয়, এইবার বাঙালি পর্যটকের কথা মাথায় রেখে সপ্তাহে 2টো ছুটির দিন দেখে শনিবার এবং রবিবার চালু হয়েছে কলকাতা স্টেশন থেকেই সরাসরি দীঘাগামী একটা নতুন ট্রেন, যে ট্রেনে করে আজকে আমি জার্নি করব। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড নুন। আজকে হলো 13 জুলাই শনিবার। আজকে আমি চলেছি কলকাতা স্টেশন থেকে দীঘা পর্যন্ত। আমরা দীঘা অনেকেই অনেকভাবেই গেছি। বাসে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, হাওড়া কিংবা সাঁতরাগাছি থেকে কিংবা লোকাল ট্রেন ধরে দীঘা আমরা এর আগে প্রচুরবার গেছি, অসংখ্যবার। কিন্তু এইবার কলকাতা স্টেশন থেকে একটা নতুন ট্রেন চালু হয়েছে। খুবই কম খরচে এই ট্রেনে করে আপনারাও পৌঁছে যেতে পারবেন দীঘাতে। এই ট্রেনে স্লিপার, সেকেন্ড সিটিং, জেনারেল এবং থার্ড এসির ব্যবস্থা রয়েছে দীঘাতে যাওয়ার জন্য। আজকে আমার ট্রেনের নাম্বার 03161, একদম নতুন একটা ট্রেন। এই ট্রেনের আগের সপ্তাহে রান শুরু হয়েছিল, 2টো রান কমপ্লিট করে এই সপ্তাহে এটা হচ্ছে 3য় রান এই ট্রেনের। আর এই ট্রেনে জার্নি করব আজকে আমি। আর কোন কোন স্টেশনে হল্ট আছে, ট্রেনের মধ্যে কী আছে, সব কিছু শেয়ার করবো আপনাদের। আর একটা সমস্যা হয়ে গিয়েছে, এখানে যে আমি আসছি, এখানে ট্রেনের যে কোচ পজিশন সেটা আমি অনলাইন চেক করছিলাম, কিন্তু সেটা কিছু মতেই দেখাচ্ছে না। মানে জাস্ট নতুন ট্রেন তো, যার জন্য মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম দেখাচ্ছে। স্টেশনে এখানে এন্ট্রি করতে এখানে অনেক আরপিএফরা আসছে, এখানে একটু ঝামেলা করছে, আমাদের ব্লগ করতে দিচ্ছে না। ওই যে দেখছেন দূরে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে কয়েকটা ভাইকে ধরেছে। চলুন আস্তে আস্তে করে স্টেশনের ভেতরে ঢোকা যাক, তারপর দেখি কি বন্দোবস্ত করা যায়। আমাকে একজন বললো যে ভেতরে ওখানে গিয়ে স্টেশন মাস্টারের কাছ থেকে ওখান থেকে পারমিশন বার করতে, কিন্তু আজকে এত ব্লগার কতজনকে পারমিশন দেয় সেটাই দেখি। 3 নম্বরে আমাদের ট্রেন হচ্ছে আজকে দিয়েছে। ট্রেনের কোচ পজিশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যেহেতু ট্রেনটা নতুন হচ্ছে রান করছে। আজকে এটা 3 নম্বর হচ্ছে রান। প্রচুর আরপিএফ কিন্তু এখানে পুরো ভর্তি। আজকে কত ভিড় দেখুন এখানে। এই যে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আজকে ট্রেনের মধ্যে নর্মাল প্যাসেঞ্জারের থেকে ব্লগাররাই বেশি। প্রচুর ব্লগার আসছে আজকে ব্লগ করার জন্য। আর এই যে প্রথম দেখছেন, এটা হচ্ছে লোকোমোটিভের ইঞ্জিন। এটা এখন হচ্ছে এসে আমাদের ট্রেনে হচ্ছে লাগছে। এরপরে ঠিক 2টো বাজার সাথে সাথে ট্রেনটা এখান থেকে টেনে নিয়ে এটা চলবে দীঘার উদ্দেশ্যে। যেহেতু কোচ পজিশন অনলাইনে চেক করতে পারিনি, সেই জন্য পায়ে হেঁটে দেখি যে কোচগুলো কী পজিশনে পড়েছে। লোকোমোটিভের পরেই কিন্তু রয়েছে লাগেজ কম্পার্টমেন্ট, তারপরে জেনারেল। ট্রেনের প্রথম ভাগে রয়েছে 2টো জেনারেল কম্পার্টমেন্ট, তারপর রয়েছে সেকেন্ড সিটিং, তারপরে রয়েছে 4টে 2S কোচ, তারপরে রয়েছে থার্ড এসি। এই ট্রেনে একটাই থার্ড এসি আছে, সেটাও মিডলের দিকে। থার্ড এসির পরে এই দুটো স্লিপার কোচ, তার মধ্যে S1 S2 আছে। এইটা হচ্ছে S2, যেই কোচে আমার টিকিট করা আছে আজকে। স্লিপারের পরে 3টে জেনারেল কম্পার্টমেন্ট, একদম শেষে রয়েছে একটা লেডিস কোচ। এই হচ্ছে আমাদের কোচ S2। চলুন ভেতরে যাওয়া যাক। এইদিকে আপার বার্থ, লোয়ার বার্থ, এইদিকে মিডিল, লোয়ার এবং আপার, 3টে করে বার্থ। ঠিক 2টো বাজার সাথে সাথেই ছেড়ে দিল আমাদের এই নতুন আজকের ট্রেন, কলকাতা থেকে দীঘা স্পেশাল। এই ট্রেনে দক্ষিণেশ্বরে যদিও হল্ট নেই, তবুও কিন্তু ট্রেনটা এখানে কিছুক্ষণ লেট করছে, স্লো করে দাঁড় করালো। যখন ট্রেনের মধ্যে উঠেছিলাম তখন কিন্তু বেশ ভালোই গরম ছিল। এখন বাইরের আকাশ একদম মেঘলা,
ওয়েদার একদম মনোরম প্রকৃতি, ঠান্ডা, বেশ আরামে দীঘাতে আমরা পৌঁছবো সেটা বুঝতে পারছি। আর এই ট্রেনে করে কলকাতা থেকে দীঘা পর্যন্ত টোটাল ডিস্টেন্স 202 কিলোমিটার, যেটা আমাদের অতিক্রম করে পৌঁছতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার আশেপাশে। কলকাতা স্টেশন ছাড়ার পরে আরও কিন্তু 4টে স্টেশন রয়েছে যেখান থেকে আপনারা এই ট্রেনে উঠতে পারবেন। প্রথমে আন্দুল, তারপরে উলুবেড়িয়া, তারপরে বাগনান, তারপরে মেচদা, এই স্টেশনগুলো থেকে আপনারা উঠতে পারবেন। তারপরেও 2টো স্টেশনে হল্ট আছে, তমলুক এবং কাঁথি। এই স্লিপার কোচে মাত্র আমি 2 দিন আগে টিকিট কেটেছিলাম। ভাবতে পারিনি যে এই দ্বিতীয় সপ্তাহে এই ট্রেনের মধ্যে স্লিপার কোচে এত পরিমাণে ভিড় হবে। আমি চুজ করেছিলাম এই যে নিচের যে লোয়ার বার্থ আছে, আমরা লোয়ার বার্থ চুজ করেছি, কিন্তু ভাগ্যক্রমে পড়ে গিয়েছে এই হচ্ছে মিডল বার্থ এবং ওপরের আপার বার্থ। আর উপরে আপার বার্থে এত গরম, ওপরে যাওয়া যাবে না। ওপরে আমরা ব্যাগ ট্যাগগুলো রেখেছি, তো ব্যাগ ছাড়া ওপরে মানে মানুষ উঠে ঘুমাবার মতো এখন এই গরমে সেই রকম সিচুয়েশন এখন নেই। যেহেতু ওপরের সিটে উঠে আমরা ঘুমোতে পারবো না, সেই জন্য ট্রেনের গেটের সামনে এখানে একটা সিট খালি আছে, এখানে এখন কিছুক্ষণ সময় কাটাবো। যদিও এখানে পরে স্টপে মানে আন্দুলে এখানে ওঠার চান্স রয়েছে কিছু মানুষের। এই ট্রেনে একটা মাইনাস পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হলো এই যে ট্রেনটা দেখুন অনেকক্ষণ কিন্তু লেট আছে। ট্রেনটা আন্দুলের কিছুটা আগে দাঁড় করিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে। তো ট্রেনের মধ্যে প্যান্ট্রি নেই। এই দুপুরে বেশি যদি খিদে লাগে, এই গরমে জলের সমস্যা তো আমাদের তো লেগেই থাকে, জলের প্রয়োজন হয়, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি না এখানে। আর এই ট্রেনের যে ভাড়ার যে তালিকাগুলো সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দিই। এই যে দেখুন এখানে এই ট্রেনে 2S-এর ভাড়া দেখাচ্ছে 105 টাকা, স্লিপারে 250 টাকা, যেটা হচ্ছে আমরা নিয়েছি। আমাদের স্লিপার কোচে আমাদের টিকিট আছে, এই যে দেখছেন। থার্ড এসিতে ভাড়া হচ্ছে 770 টাকা। এখানে জেনারেলের ভাড়া কিন্তু দেওয়া নেই, তার জন্য আমাদের একটা দাদা জেনারেলের টিকিট নিয়েছে। ওই যে ইউটিএসের যে মেশিন আছে স্টেশনে, ওখান থেকে জেনারেলের ভাড়া নিচ্ছে 80 টাকা করে মাথা পিছু। আর টিকিট কাটার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই যে ট্রেনের টিকিটটা, এটা কিন্তু দমদম জংশন আন্দুল ভায়া হয়ে এটা পৌঁছচ্ছে দীঘা স্টেশনে। একটা জল দিন, কত কুড়ি? হ্যাঁ, এই ট্রেনে প্যান্ট্রি না থাকায় কিন্তু জলের সমস্যা ভালোই রয়েছে। ট্রেনটায় সবে আন্দুল স্টেশনে এসে থেমেছে, দৌড়ে গিয়ে একটা জলের বোতল নিয়ে নিয়েছি এখান থেকে। সামনাসামনি কিন্তু এখানে কোনো স্টল নেই যেখান থেকে আমরা জল পাবো। আর প্রত্যেকটা স্টেশনে প্রায় 2 মিনিট করে হল্ট রয়েছে। আন্দুলে পৌঁছাবার কথা ছিল 3টা বেজে 18 মিনিটে, তার জায়গায় 3টে এখন হচ্ছে 50 বাজে, মানে ভালোই লেট রয়েছে। ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে, চলুন ট্রেনে উঠে পড়ি। হাওড়া যাবার লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম, হাওড়া যাবার লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম, হাওড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম। আন্দুলের পরে এই ট্রেনের দ্বিতীয় হল্ট উলুবেড়িয়াতে। মাঝের মধ্যে আরও শব্দ না, কান করে ঝালাপালা হয়ে যায়। এটা হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনে আমার অ্যাভারেজ স্পিড ম্যাক্স স্পিড কত আমার জানা নেই, দেখিনি বাড়ি থেকে আসার সময়, কিন্তু 99 থেকে 100 স্পিডে মাঝে মাঝে ছুটছে। আবার মাঝে মাঝে কিন্তু বেলগাড়ির মতো জায়গায় জায়গায় দাঁড় করিয়েও দিচ্ছে। ট্রেনের মধ্যে এইরকম প্যাকেটে করে ঝুড়ি মিক্সচার বিক্রি হচ্ছে 20 টাকা করে। খুব সুন্দর বানিয়েছে। উলুবেড়িয়াতে টাইম ছিল 3টে বেজে 38 মিনিটে, কিন্তু এখানে 4টে 16-তে এখান থেকে ছেড়ে যাচ্ছে।
বাগনানে কিন্তু আমাদের পৌঁছবার সময় ছিল 3:53 তার জায়গায় দেখুন 4:28 এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর অন্যান্য জায়গার মতো এখানেও কিন্তু 2 মিনিটের মতো ট্রেনের হচ্ছে হল ছিল। আর আমার কোথাও না কোথাও যেন মনে হয় যে তাম্রলিপ্ত এবং এই যে ট্রেনটা আছে এই দুটো ট্রেনের মধ্যে কিন্তু তাম্রলিপ্ত এগিয়ে থাকবে, কারণ এই ট্রেনের যে টাইম টেবিলটা সেটা কিন্তু সত্যি কথা বলতে পার্সোনালি আমার কিন্তু খুব একটা সুবিধাজনক লাগেনি। যেহেতু দীঘাতে পৌঁছতে ট্রেনের প্রায় সন্ধে হয়ে যাবে, 7টা 7:30 বাজতে পারে। তো রাতে যাওয়া মানে বেকার একটা দিনের জন্য হোটেলের যে ভাড়াটা সেইটা আমাদের হচ্ছে বেকার যাবে। তো এই ট্রেনের টাইম টেবিলটা যদি পরিবর্তিত করে পরবর্তী সময়ে সকাল 6টা থেকে 7টা কিংবা 8টার মধ্যে যদি করে দেওয়া যদি হয় তাহলে কিন্তু অনেক মানুষের সুবিধা হয় দীঘা পৌঁছতে। কত করে নিচ্ছ? বিকেল 4:30 বাজার আশেপাশে কিন্তু ট্রেনের মধ্যে লোকাল ট্রেনের মতো গাদা খাবার উঠছে, খাবারের অভাব নেই। যেহেতু ট্রেনে প্যান্ট্রি নেই এইরকম খাবার দাবার ওঠাটা কিন্তু খুবই জরুরি। ঝালটাও বেশ কম, বেশ টকটক লাগছে, ভালো লাগছে। আমরা সবাই জানি যে চপ হচ্ছে পাঁশকুড়ার বিখ্যাত, কিন্তু এটা মেছেদার চপ। আলুটা একটু কম রয়েছে, বাদ বাকি টেস্ট কিন্তু খারাপ না, ভালো। মেছেদা স্টেশন, মেছেদাতে পৌঁছবার কথা ছিল 4:08, তার জায়গায় 4:48 মেছেদা থেকে ছেড়ে বেরোচ্ছি, মানে টোটাল 40 মিনিট লেট এই মেছেদা স্টেশন পর্যন্ত। 73 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে আমরা মেছেদা দিয়ে এখন ক্রস করে এখন এগিয়ে চলেছি এই ট্রেনের পরের হল্ট তমলুকে। দীঘা যেহেতু পর্যটকের জায়গা, আমার মনে হয় এখানে লাইন বাড়ানোর দরকার আছে, কারণ এই রুটে একটা ট্রেন কিন্তু আসলে আরেকটা ট্রেনকে এইভাবেই থামিয়ে দেওয়া হয়। পাশ দিয়ে যতক্ষণ না ক্রস করে ট্রেনটা বেরিয়ে যায় ততক্ষণ পরে ট্রেন ঢুকতে পারে না। এই জন্য দীঘাগামী কিন্তু প্রায় ট্রেন প্রচণ্ড একটা লেটের একটা রেকর্ড রয়েছে, সেটা এই ট্রেনই হোক কিংবা সকালের তাম্রলিপ্তি হোক, পাহাড়ি হোক কিংবা লোকাল ট্রেনই হোক না কেন। দীঘা লাইনে ঢোকার পরে ট্রেনের স্পিড চলছে 58, 60 এইরকম করে। এইবারে চলুন এই ট্রেনের ভেতর দিয়ে পাশের যে টুইস এবং যে এসি কোচগুলো আছে সেই কোচগুলো কেমন, কত কি ভিড় আছে সেগুলো একটু দেখা যাক। আমরা যে কোচে রয়েছি সেইটা হচ্ছে S2, একদম ট্রেনের শেষ ভাগে পড়েছে। তো আমরা পেছনের দিকে যাচ্ছি না, পেছনের দিকে রয়েছে ওই গোটা করে জেনারেল কম্পার্টমেন্ট, আর তার সাথে ওই একটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। আমরা ট্রেনের কোচের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা এদিকে যে 2 সিট আছে সেই দিকে ট্রেনের ভেতর দিয়ে আগে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই, কারণ সামনে রয়েছে এসি কোচ, ওখানে শাটার দিয়ে বন্ধ করে আছে। পরের স্টেশন আসলে ওখানে আমরা নেমে তারপর আগে আমরা 2 দিকে এগিয়ে যাব। এখন এসে দাঁড়ালো হচ্ছে এটা রাজগোদাতে। রাজগোদাতে কিন্তু এই ট্রেনের কোনো হল্ট নেই, যেহেতু ট্রেন লেট আছে যেখানে সেখানে দাঁড় করাচ্ছে। আর এই হচ্ছে এসি কোচ, এই এসি কোচের জন্য আমরা ভেতর দিয়ে সামনে 2 সিটের দিকে আমরা এগোতে পারিনি। তো এখানে রাজগোদাতে এখানে নেমে পড়েছি, এখান থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি 2 কোচের দিকে। তো এই জায়গায় আমরা উঠবো, এখান থেকে ট্রেনের ভেতর দিয়ে আমরা একদম ট্রেনের শেষ প্রান্তে যেখানে জেনারেল সিটগুলো আছে, জেনারেল কোচ, সেখান পর্যন্ত যাব। D4 থেকে আমরা D3-তে আসতে পেরেছি। ভালোই বেশ ভিড় রয়েছে। এটা খালি স্লিপারে নয়, এটা সেকেন্ড সিটিং কিংবা জেনারেল প্রত্যেকটা কোচের মধ্যেই সাংঘাতিক ভিড়। তো এটা হচ্ছে তমলুক স্টেশন, এখানে হচ্ছে এখন নামলাম। এখান থেকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে জেনারেলের কি পরিস্থিতি। তমলুকের সময় ছিল 8:48, তার জায়গায় 5:44 এখান থেকে ছাড়ছে। প্রত্যেকটা স্টেশনেই 2 মিনিট করে হল্ট। ট্রেনটা ছাড়ার পরে যে স্পিডটা লক্ষ্য করতে পেরেছিলাম সেই স্পিডটা কিন্তু দীঘা লাইনে যখন থেকে প্রবেশ করেছে তখন থেকে সেই স্পিডটা আর নেই। আর কোচের ভেতর দিয়ে সামনে জেনারেল কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যাওয়া সেটা কিন্তু মোটেও ইজি নয়।
কারণ ভালোই ভিড় রয়েছে যথেষ্ট। তমলুক স্টেশনে ভেবেছিলাম যে সামনে জেনারেল কম্পার্টমেন্টে উঠবো, তার জায়গায় ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে D3 কোচ, এখানে হচ্ছে উঠে পড়েছি। আবার সামনে স্টপ আসছে কাঁথিতে নামবো, তারপর সামনে যে জেনারেল কম্পার্টমেন্টে কী পরিমাণে ভিড় এই ট্রেনে সেটা একবার নিজেও দেখবো, আপনাদেরও শেয়ার করবো। এখন বাজে 6:17, প্রায় সন্ধে মানে হয় অবস্থা। এখন আমরা এসে পৌঁছেছি দেশপ্রাণ স্টেশনে। এইদিকে দেখুন দেশপ্রাণ লেখা আছে। আর স্টেশনের অবস্থা এই, এখনও কিন্তু আমরা কাঁথিতে প্রবেশ করিনি। তো কখন পৌঁছবো দীঘাতে গিয়ে সেইটাই হচ্ছে এখন বড় ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছে। সূর্য এখন হচ্ছে অস্ত চলে গেছে, একটু পরেই কিন্তু অন্ধকার নামবে। আমি এখন চলে এসেছি ট্রেনের একদম প্রথম ভাগে। আর এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, এখানে এই একটা আছে আর এখানে এই একটা। তো এখানে বেশি কিন্তু ভিড় নেই, মানে যত ভিড় ওইদিকে ওই স্লিপার এবং 2S ওখানে কিন্তু বেশি ভিড় সব থেকে বেশি দেখা যাচ্ছে। যেটা আশা করেছিলাম যে জেনারেলে হয়তো উঠতে পারা যাবে না, কিন্তু জেনারেলে দেখছি ভিড়ের পরিমাণটা অনেক কম। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আওয়াজ দিয়ে দিয়েছে। আমাদের মতো ব্লগারদের কিন্তু এই স্লিপারে টিকিট কেটে জার্নি করা পুরো বৃথা। কারণ আমরা এই 3-4 ঘন্টার জার্নিতে আজকে হয়তো জোর করে 30 মিনিটের মতো ঠিক করে বসতে পেরেছি সিটে। বাদবাকি টাইমে ট্রেনের একদম সামনে থেকে পেছন পর্যন্ত এই মানুষের ভিড়, ট্রেনের কোচগুলো এগুলো দেখানোর চক্করে মানে দৌড়েই যাচ্ছি তখন থেকে। দীঘাতে ঘুরতে আসলে অনেকে কিন্তু আবার ইচ্ছে রাখে যে দীঘাতে একদিনের মধ্যে দীঘাটা মানে ঘুরে আবার বাড়িতে ফিরে যাওয়ার মানে এরকম একটা প্ল্যানিং করে তারপর দীঘাতে ঘুরতে আসি। কিন্তু তাদের জন্য এই ট্রেনটা হচ্ছে নয়। যারা এখানে দীঘাতে 1 নাইট 2 দিন কিংবা 2 নাইট 3 দিনের প্ল্যান করে ঘুরতে আসার প্ল্যান করছেন ফ্যামিলি নিয়ে, তাদের জন্য কিন্তু এই ট্রেনে করে জার্নি করে আসাটা মানে সাজে। কিন্তু যারা দিনের দিন দীঘা থেকে ঘুরে আবার বাড়িতে ফিরে যাওয়ার প্ল্যান করছেন, তারা কিন্তু এই ট্রেনে করে আসলে বাড়ি মোটেও ফিরে যেতে পারবেন না। উল্টে রাত্রে যে হোটেলের যে ভাড়াটা সেটাও কিন্তু বৃথা। কারণ রাত্রেবেলায় আমরা যেই সময় ওখানে পৌঁছবো, ট্রেন যে হিসাবে লেট করছে, ওখানে গিয়ে ওই রাত্রের অন্ধকার সমুদ্রের গর্জন আর হোটেলে গিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। এখন কাঁথিতে এসে পৌঁছালাম, এখানে টাইম ছিল 5:50, তার জায়গায় দেখুন 18:44 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। চাটা কিন্তু বেশ ভালোই করেছে। সন্ধ্যেবেলার সময় এইরকম 1 কাপ চায়ের জন্য বসেছিলাম তখন থেকে। ভাই চাটা কেমন লাগছে? এখন বাজলো সন্ধ্যে 7:16। তো ফাইনালি 202 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে ফেলেছি এবং পৌঁছে গেছি দীঘা স্টেশনে। তো দীঘা স্টেশনে নামার পর এই ট্রেন এখন পুরো খালি হয়ে যাচ্ছে। এই হচ্ছে দীঘা। বেলঘড়িয়া, কলকাতা। একদম পুরো শেষ মুহূর্তে এসে ট্রেনটা যে হিসাবে টানলো না, এটা কিন্তু কল্পনার বাইরে। বেশিক্ষণ হচ্ছে লেট নেই, এখানে 6:50 পৌঁছবার কথা ছিল, তার জায়গায় ওই 7:14-15 আশেপাশে এখানে হচ্ছে আমরা নেমে পড়েছি। তো এই ট্রেনটাই কিন্তু এখান থেকে রাত্রে আবার ব্যাক যায়। 7:10 এখান থেকে টাইম আছে। যদিও আজকে ট্রেনটা লেট আছে, এখান থেকে 20 মিনিটের মতো ট্রেনটা এখানে দাঁড়াবে, তারপরে এই ট্রেনটা আবার ব্যাক করবে কলকাতার উদ্দেশ্যে। আমরা ব্লগারেরা ছাড়া আমার মনে হয় না কেউ এই ট্রেনে করে জার্নি করলে রাত্রে আবার এখান থেকে কেউ ফিরে যাবে। যারা সকালবেলা যারা দীঘাতে এসে পৌঁছেছে, সারাদিন এখানে ঘুরেছে, তাদের জন্য রাত্রে ঘুরে যাওয়ার জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। কিন্তু তবু আমার কিছু একটা কমি একটা রয়েছে মনে হয় এই ট্রেন জার্নির মধ্যে। কারণ কলকাতাতে পৌঁছবে রাত্রি প্রায় 12:30 থেকে 1টার মধ্যে। তো ওই সময় ওখানে পৌঁছে কারো পক্ষে বাড়ি যাওয়া সম্ভব নয়। তো ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ বলবো না, ভালোই। কিন্তু ট্রেনের টাইম টেবিলগুলো যদি একটু চেঞ্জ করে যদি দেয় না, তাহলে যেই পরিমাণে ভিড় আজকে এই দ্বিতীয় সপ্তাহে লক্ষ্য করেছি, এটা কিন্তু ভালো পরিমাণে মানে ব্যাপক পরিমাণে ভিড় এই ট্রেনে হচ্ছে দেখা যাবে। যেমন আমরা হাওড়া থেকে যেসব ট্রেনগুলো ছেড়ে আসে সেই ট্রেনগুলো আমরা যেমন দেখে থাকি। তাহলে ভিডিওটা কিন্তু আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি।
এরপরে আবার দেখা হবে অন্য কোনো নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু লাইক করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন। টাটা।